নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন নতুন দল তৈরি করতে হবে। নতুন দলের নাম কি হবে সেটা এখনো কিন্তু চূড়ান্ত হয়নি। তবে তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিকল্প ভাবনা নিয়েছেন যে যদি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যদি হাতছাড়া হয়ে যায় প্রতীক চিহ্ন এবং তহবিল, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন দল তৈরি করবেন। ঠিক যেভাবে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে সরে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নামটা রাখবেন না, কংগ্রেস বা তৃণমূলের সঙ্গে সাযুজ্য রেখে অন্য একটি নাম তিনি ভাবনা চিন্তা এই স্তরে মমতা অনুগামীদের মধ্যে রয়েছে। তাদের মধ্যে একটা প্রবল আশঙ্কা, তারা এখনো লড়াই করছেন, এটা ঠিক। প্রতীক চিহ্নের জন্য, তহবিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং আদালতের ভিতরে এবং বাইরে লড়াই করছেন, জনমত তৈরি করার চেষ্টা করছেন। কর্মী সমর্থকদের মধ্যে মমতাই যে এখনো আলটিমেট, মমতাই যে এখনো তাদের সুপ্রিম কমান্ডার, এইটার জন্য তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছেন এবং মিটিং মিছিল করতে গিয়ে তারা গোবর, ডিম, কাদা, পচা বেগুন, টমেটো এগুলো তাদের দিকে উড়ে আসছে। সেটা তো আমরা দেখেছি, মহুয়া মৈত্র কিভাবে হ্যাকেল হলেন কয়েকদিন আগে। নিজেরই এলাকায় এত দাম্ভিক মহিলা, মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না। এখন জনগণ তাকে বুঝিয়ে দিচ্ছে জনগণের আসল ক্ষমতা। এবার সমস্যাটা ঠিক কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের? কেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন দল তার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে? কম বেশি আপনারা সকলেই জানেন। যেটা আপনারা জানেন সে বিষয়ে আমি বেশি করে আলোকপাত করে সময় এবং ডেটা দুটোই নষ্ট করতে চাই না। সমস্যাটা কোথায় দাঁড়িয়ে? সমস্যাটা আসলে নিহিত রয়েছে দলের কাঠামোর মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একটা কাঠামো রয়েছে, খাতায় কলমে। মমতা নিজেই তার তৈরি দলের সংবিধান মানতেন না, কিন্তু দলের যখন সংবিধান থাকে তখন সেটা নির্বাচন কমিশনের কাছে দেওয়া থাকে এবং নির্বাচন কমিশন যখন ডিসপুট তৈরি হয়, যেমন তৃণমূলের ক্ষেত্রে হয়েছে, তৃণমূল এখন 3 টুকরোয়, প্রধানত 3 টুকরোয় বিভক্ত। সংসদীয় দলের বেশিরভাগ লোকেরা, সংসদের বেশিরভাগ লোকেরা, দিল্লি যে ফ্র্যাকশনটা রয়েছে সাংসদদের, সেখানে বেশিরভাগ লোকেরা বলছে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আর কোনো সম্পর্ক নেই, আমরা একটা নতুন দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছি যার নাম এনসিপিআই। তারা ঘোষণা করে দিয়েছেন। তারপর এনসিপিআই নামক দলের আজ অবধি নতুন একটা পার্টি অফিস তৈরি হয়নি। গোটা বিষয়টা ঠান্ডা বস্তার মধ্যে চলে গেছে, কারণ এনসিপিআই বলে যে দলটা রয়েছে তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্তি, তারা আলাদা ব্যবস্থা সংসদে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সেটাও আজকে আলোচনার বিষয় নয়। দিল্লির লোকেদের ছেড়ে দিন। যারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তো আসল নাম হচ্ছে বিশাল বড় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় তকমা বহু বছর আগে চলে গেছে। দলটা একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে দীর্ঘদিন। এমনিতেও আঞ্চলিক দলই ছিল। বহু জায়গায় লড়াই করতে গিয়ে মেঘালয়ের বাইরে সব জায়গায় মুখ থুবড়ে পড়েছে, গোয়ায় মুখ থুবড়ে পড়েছে, উত্তরপ্রদেশেও টিম করে কয়েকটা লোক ওদের ছিল। ওই 21শে জুলাইয়ে তারা এসেছিলেন, আমার বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে অতীতে, বহু আগে যখন আমি মাঠে ময়দানে সাংবাদিকতা করতাম। তাদের ত্রিপুরায় একটা টিম করে জ্বলা পার্টি অফিস আছে, যেখানে রাজ্যে যখন কোনো গরমাগরম পরিস্থিতি হয় তখন তার রিয়াকশন ত্রিপুরাতে গিয়েও পড়ে, বেশ কয়েকটা ঘটনায় আমরা দেখেছি। কিন্তু তাদের লড়াই পশ্চিমবঙ্গের বাইরে সব জায়গায়, প্রায় সর্বত্র, মেঘালয় বাদ দিয়ে, নোটার সঙ্গে তাদের লড়াই। ফলে এই দলটা আর সর্বভারতীয় দল নয়। আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের মধ্যেই রাজ্যের মধ্যে এখন দুটো বড় ফ্র্যাকশন, একটা কালীঘাট যেটা একটা ছোট ফ্র্যাকশন যেখানে টিম করে জ্বলছে, আর সব থেকে বড় ফ্র্যাকশন ঋতব্রতর নেতৃত্বে বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে 6 তারিখ যেতে হবে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে। নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষও জানতে চাইছে। যখন ডিসপুট তৈরি হলো সেই ক্ষেত্রে ঋতব্রতরা দিল্লিতে গেছেন 9 জন বিধায়ক এবং 1 জন প্রাক্তন মন্ত্রীকে নিয়ে, আপনারা সেটা দেখেছেন। তারা অরূপ রায়কে, মূলত হাওড়ার নেতা বলে আমরা সকলেই জানি, অরূপ রায়কে দলের সর্বভারতীয় একটা সুপ্রিমো, দলের সুপ্রিমো হিসেবে তাকে, সর্বভারতীয় সভাপতি হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেছেন। ঋতব্রতর ফ্যাকশন, অরূপ রায় এখন তাদের দলের মাথা, বিধানসভার বাইরে দলের মাথা, যেমন মমতা সুপ্রিমো ছিলেন কার্যত সেরকম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবটাই বেআইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি জানতে চাইছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে এটাই বলবেন, এবং আমরা তৃণমূলের সূত্রে যেটা খবর পেয়েছি যে হলফনামাটা তৃণমূল কংগ্রেস দাখিল করতে চেয়েছে, তার মধ্যে যুক্তি হচ্ছে যে সর্বভারতীয় সম্মেলন করে চেয়ারপারসন নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল এবং বারংবার সম্মেলন হয়েছে, বারংবার মমতা সর্বভারতীয় সম্মেলনের মাধ্যমে হয়েছে। মমতার দাবি এক্ষেত্রে নাকি সর্বভারতীয় সম্মেলন ডাকা হয়নি, ঋতব্রত যখন অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারপারসন করেছেন সেই সময়টা। এবং মমতা পক্ষের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে ঋতব্রত শিবিরের অনেকের ক্ষেত্রে মনোনয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আসল নেত্রী। এক্ষেত্রে আমি মনে করিয়ে দেব, কংগ্রেসেও তো অতীতে নির্বাচন হয়েছে। কংগ্রেসে গান্ধী পরিবারের বাইরেও কংগ্রেসে অনেকেই কংগ্রেসের সভাপতি বা নেতা, কংগ্রেসের সুপ্রিমো হয়েছেন, কংগ্রেসের সুপ্রিম নেতা হয়েছেন গান্ধী পরিবারের বাইরে। সেক্ষেত্রে তো তার আগে গান্ধী পরিবারই ছিল। এটা একদম ছেদ যুক্তি বলে নির্বাচন কমিশনে প্রমাণিত হবে। কারণ অতীতে কেউ সুপ্রিমো ছিল, পরে আলাদা সুপ্রিমো হতে পারবে না এমনটা তো নয়। যখন তিনি সুপ্রিমো ছিলেন তখন যারা বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, তাদের অনেকের মনোনয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সই থাকতেই পারে। কিন্তু পরবর্তীকালে অধিবেশন ডেকে একটা বিশেষ, এটাও মনে করিয়ে দেব, ঋতব্রত যে কায়দাটা করেছেন, যুক্তিযুক্ত কায়দা, সেটা হচ্ছে যে একটা অধিবেশন ডেকেছিলেন। ঋতব্রত অলরেডি সেটা জমা দিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনে যে আমরা অধিবেশন ডেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়েছি, এবং এটাই তৃণমূল কংগ্রেসের সংবিধান বলছে। আপনাকে অধিবেশন ডাকতে হবে, সেটা স্পেশাল অধিবেশন হতে পারে, সেটা বাৎসরিক অধিবেশন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক সময় বাৎসরিক অধিবেশন ডাকেননি, ফলে দলের সংবিধান যে সর্বসম্মতভাবে সব সময় ঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে পালন করেছেন, বিষয়টা কিন্তু এমন নয়, স্পষ্টভাবে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এবং যখন ফ্লোর টেস্টের বিষয়টা আসবে, কাঁধের সঙ্গে সব থেকে বেশি লোক রয়েছে, তো সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার কাছেই সব থেকে বেশি লোক রয়েছেন। এবং ঋতব্রত কত চালাক এটা ভেবে দেখুন, মাথা ওর কতটা সার, বামপন্থী রাজনীতি করে এসেছে, তো আটঘাট বেঁধেই নেমেছে। আর ওকে যারা বুদ্ধি দিচ্ছে রাজনীতির কারবারিরা, তারাও আটঘাট নেমেই ময়দানে নেমেছেন। মমতা শুট ব্রেন ছিলেন, মমতা বুদ্ধিমতী ছিলেন, সেটা এখন অতীত হয়ে গেছে। কারণ মমতার কাছে প্রশাসনের সাপোর্ট ছিল, অনেক আমলারা ছিল, অনেকে মমতাকে বুদ্ধি দিতেন। এখন মমতা নিজের মাথা ছাড়া আরও অন্য কারোর মাথার বুদ্ধি পাচ্ছেন না। ওই দু চারটে বুড়ো হাবড়া আছে, শোভন দেবের মতো দু চারটে ফেরেববাজ অনেক আছে, কখনো সাংবাদিক, কখনো বিধায়ক, কখনো অমুক, কখনো রাজ্যসভা, এইসব বিষয়গুলো তো আছেই, আমরা জানি। ফলে তাদের যুক্তিটা, অর্থাৎ মমতা পক্ষের যুক্তিটা খারিজ হয়ে যাবে। মমতা বলছেন যে আমরা অধিবেশন ডেকে করেছিলাম সর্বভারতীয়, এখন দলটা সর্বভারতীয় তো নেই, সর্বভারতীয় তকমা চলে গেছে। সেক্ষেত্রে স্পেশাল অধিবেশন ডেকে করাই যেতে পারে, কারণ দলটা সর্বভারতীয় দল আর নেই। টেকনিক্যালি সব রাজ্যের লোককে ডাকতে হবে, এই প্রয়োজনটাও এখন নেই। আর বিভিন্ন জায়গায় দলের কোনো গুরুত্বই এখন নেই, নোটার সঙ্গে লড়াই। এবং এরাও যে অধিবেশনে সর্বভারতীয় স্তরের লোকজনদেরকে যে ডাকেননি, সেরকমও প্রমাণ করা যাবে না যে তারা ডাকেননি। তারা বলতেই পারেন যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে হতে পারে, ইমেল মারফত হতে পারে, দলের ওয়েবসাইটে হতে পারে, বা যে কোনো মাধ্যমে তারা বলে থাকতেই পারেন যে কোনো মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল সর্বভারতীয় স্তরে যারা যারা আছেন সকলের সঙ্গে। তারা এসেছেন বা আসবেন না তার উপরে তো সভা কখনো নির্ভর করে না। ধরুন আমি একটি রাজনৈতিক দলের সুপ্রিমো, আমি একটা অধিবেশন ডাকলাম, সমস্ত উইংয়ের লোককে ডাকলাম, সমস্ত দেশের লোককে ডাকলাম, সেখানে কোনো কোনো রাজ্যের লোক এলো না, তা আমি কি করব? তার জন্য কি সভা বন্ধ হয়ে যাবে নাকি? এই সমস্ত যুক্তিগুলো নির্বাচন কমিশনে কিন্তু দাঁড়াবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে খুব দ্রুত, আপনি লিখে রেখে দিন, খুব দ্রুত এই জোড়া ফুলের সিম্বলটা চলে যাবে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের জায়গায় কি একটা ফুলের সিম্বল নিয়ে লড়াই করবেন? কারণ একটা জোড়া ফুলের একটা ফুল তো ঋতব্রত নিয়ে চলে গেছে। নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফুলের বদলে কাঁটা সিম্বল নিয়ে দাঁড়াবেন? বেত, লাঠি, ঝ্যাঁটা হবে না, ঝ্যাঁটা হচ্ছে আম আদমি পার্টির সিম্বল। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন নতুন সিম্বল খুঁজতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন দল, নতুন নামে তৈরি করতে হবে যদি রাজনীতিতে টিকে থাকতে হয়, যেটাই লক্ষণ এখন অবধি দেখা যাচ্ছে। এবং তৃণমূলের অন্দর মহলের যেটা খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেওয়া হয়েছে নতুন দলের নাম নিয়ে ভাবনা চিন্তা করার।
মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাবনা চিন্তা করছেন নতুন নামটা কি দেব। এই তৃণমূল কংগ্রেস নামটার পিছনে অনেক রহস্য আছে। প্রয়াত অজিত পাঁজা, আরএসএস, অনেক বিষয় আশয় আছে। এটা নিয়ে আমি আগেই ভিডিওতে বলেছি যে তারা কিভাবে আরএসএস এই প্রতীক চিহ্ন আঁকতে বিজেপি, রাজনাথ সিং, অটল বিহারী বাজপেয়ী এরা এই দলটাকে তৈরি হওয়ার জন্য কতটা সাপোর্ট দিয়েছিলেন। দলের নাম তৃণমূল কংগ্রেস, দলের প্রতীক কী হবে সেই সমস্ত ড্র করে পাঠানো হয়েছিল। মমতা বারংবার যে দাবি করেন না তার আঁকা সিম্বল, এটা তাঁদের আঁকা ছিল না, এটা কাদের ছিল সেটা আমরা সকলেই জানি। এটা বিজেপি আরএসএস তাকে এই সিম্বলটা গিফট করেছিল, নামটা গিফট করেছিল। ফলে এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রতীক চিহ্ন কী নিয়ে নামেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন দলের নাম কি হবে। সেটা কি মমতা কংগ্রেস হবে, মমতা তৃণমূল হবে, নাকি মমতা নামটা থাকবে না। যতদূর আমার কাছে খবর, মমতা নামে আপত্তি আছে দলের লোকেদের। তারা চাইছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাযুজ্য রেখে একটা নতুন নাম, ধরুন নয়া কংগ্রেস, আজকের কংগ্রেস, আদি তৃণমূল, এই ধরনের নাম হবে না, নিশ্চিন্তে থাকুন। নতুন একটা নাম, অবশ্য সেই নাম এখনও যারা আমাকে খবর এটা দিয়েছেন তারা নাম নিয়ে এখনও কোনো ডিসক্লোজ করেননি যে কী নাম হবে, কারণ বিভিন্ন নাম নিয়ে ভাবনা চিন্তা চলছে। এবং এবারের 21শে জুলাইয়ে এই যে নতুন নাম, 21শে জুলাইয়ে সেই নতুন নাম নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। তবে এক্ষুনি যদি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তবে যদি এখনই 21শে জুলাইয়ের আগে যদি মমতার হাত থেকে প্রতীক চিহ্ন বেরিয়ে যায়, যার একটা বিরাট সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কিন্তু মমতা 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই নতুন দলের নাম ঠিক করে ফেলবেন এবং সেই 21শে জুলাই থেকেই নতুন দলের পথ চলা শুরু হয়ে যাবে। একদম এক্সক্লুসিভ খবর, কোথাও এই খবর পাবেন না। এবং মিলিয়ে নেবেন, 21শে জুলাইয়ের আগে যদি মমতার হাত থেকে প্রতীক বেরিয়ে যায়, মমতা 21শে জুলাইয়েই নতুন দল তৈরি করবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। এবার 21শে জুলাইয়ের সভা মঞ্চ কোথায় হবে সেটা নিয়ে যা বিতর্ক হচ্ছে, তো সেটা আপনারা জানেন। এটা নিয়ে নতুন করে আমি সময় নষ্ট করতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণিতে করতেই পারেন, তিনি যদি রানী রাসমণিতে করতে চান হবে, অন্য কোনো গলিতে করতে চান, কালীঘাটে করতে চান, বাড়ির আশেপাশে করতে চান, সব থেকে ভালো হবে। মমতার তো 200-300 লোকের বেশি লোক এখন হবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালীঘাটে তার বাড়ির সামনেই করেন, মমতার বাড়ির চাতালে যেটুকু জায়গা আছে তাতে 100 লোক তো বসে হয়ে যাবে, 100 লোকের বসার জায়গা আছে। মমতার বাড়ির চাতালের কথা বলছি, যেখানে মমতা গাছপালা লাগিয়ে রেখেছেন। ওই জায়গাটা যদি বাদ দিয়ে মমতার বাড়ির সামনে রাস্তা, সেখানেও 1000-2 লোকের জমায়েত হয়ে যাবে। সব থেকে ভালো হবে বাড়ির সামনে যদি তিনি করেন, তাহলে পারমিশন নিয়ে এত ঝামেলা হবে না। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় করবেন সেটা তো তিনি ভালো বলতে পারবেন। তবে এবারের 21শে জুলাইটা কিন্তু বেশ রাজনৈতিকভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ হচ্ছে 21শে জুলাইয়ে কার লোক বেশি হবে সেটা কিন্তু এখন দেখার। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন ধর্মতলা ব্লক করে যে প্রোগ্রাম করেছেন, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন নিজেই পুলিশকে দিয়ে একটা ফরমান জারি করেছিলেন যে কলকাতার ব্যস্ত রাস্তায় আটকে সভা টভা করা যাবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2025-এ যে শেষ সভাটা করেছিলেন, এই 21শে জুলাইয়ের পাগলু ডান্সের সভা, সেখানে মমতা কেস খেয়ে গেছেন। আদালতে হলফনামা দিতে হবে মমতাকে যে কেন তিনি ওখানে করেছিলেন, পুলিশের পারমিশন ছিল কি ছিল না। এখানে আমি বলবো যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে, মমতাকে ডাকা হচ্ছে, তার হলফনামা মানে তার পক্ষ জানার চেষ্টা হচ্ছে, আমি তো বলবো এখানে পুলিশদেরও পার্টি করা উচিত। সেই সময় কলকাতা পুলিশের যিনি সিপি ছিলেন, সেই সময় যিনি ডিজি ছিলেন, তাদেরকে কেন ডাকা হবে না? তারা কিভাবে পারমিশন দিল? যেখানে হাজার হাজার মিছিল বিজেপির বাতিল করে দেওয়া হয়েছে, বিজেপির মিছিল বলে কলকাতায় পারমিশন দেওয়া হয়নি, সারা রাজ্যে পারমিশন দেওয়া হয়নি, সেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কেন পারমিশন পাবে? আমরা দেখেছি জমিয়তে উলেমায়ে হিন্দ তারা প্রোগ্রাম করেছে, আইএসএফ প্রোগ্রাম করেছে, সিপিএম প্রোগ্রাম করেছে, এদের বেলায় মমতার বাধা ছিল না, যত বাধা বিজেপির ক্ষেত্রে। আর আজকে ওটাই হচ্ছে কর্মফল। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে করুন, ময়দানে যান, উত্তরবঙ্গে শিলিগুড়ি কাঞ্চনকন্যা স্টেডিয়ামে করুন, বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দাম। কলকাতার রাস্তায় আটকাতে হবে, ক্ষমতাই দেখাতে হবে, ফিতে দিয়ে মাপামাপি করবেন। ভরে দিয়েছে না আদালত, ভরে দিয়েছে না শুভেন্দুবাবুর পুলিশ, ভালো করে ভরে দিয়েছে, রাস্তায় ফিতে মাপছে। আরে কার জমি ওটা? আপনি ফিতে মাপছেন মানে ওটা আপনি জমি কিনে নিয়েছেন নাকি? আবার কুণাল বলছেন ফিতে দিয়েই তো মাপতে গেছিলাম, আমরা তো কোনো বাধা টাধা দিইনি। আরে কাউকে বাধা দেননি মানে?
ব্যস্ত রাস্তায় আপনি ফিতে দিয়ে মাপতে পারেন? ধরুন আমার বাড়ি, আপনার ইচ্ছা হলো আপনি আমার ফিতে দিয়ে মেপে নেবেন? চ্যাংড়ামো হচ্ছে। একদম ঠিক করছে শুভেন্দু অধিকারী। সত্যি মানে মাঝে মধ্যে মনে হয় যে গুন্ডা দমন আইনের যে একটা ক্লজ আছে 1 বছর জেলে আটকে রাখা, ওটা নিয়ে আমার আপত্তি আছে ব্যক্তিগতভাবে, সবাই ওটা নিয়েই বলছে, কিন্তু সত্যি গুন্ডা দমন আইনের দরকার আছে, তবে সোজা হবে এরা। যখন যেখানে পারবে অশান্তি করবে। আপনাদের মনে আছে যে বন্দে ভারত ট্রেন যখন বেরোলো, সবাই পাথর ছোড়া শুরু করে দিল, সবাই পাথরবাজ হয়ে গেছিল, ট্রেন উল্টানোর চেষ্টা হয়েছিল, ওয়াকাফ আন্দোলন, ট্রেন জ্বালিয়ে দেওয়া হবে, বাস জ্বালিয়ে দেওয়া হবে। এই জন্য এই ধরনের আইন দরকার। কড়া আইন থাকবে, তখনই আইনের শাসন থাকবে, মানুষ তখনই ভয় পাবে। আইনের ভয় পাওয়ারও দরকার আছে। রাজনীতির নামে যা খুশি করব, এটা সত্যি দীর্ঘদিন চলতে পারে না, কোনোভাবেই চলতে পারে না, কোনো রাজ্যেই চলতে পারে না। একটা নতুন সরকার এসছে, নিশ্চিতভাবে কিছু এই যে ট্রানজিশন ফেজ, এই ট্রানজিশন ফেজে কিছু সমস্যা থাকে। যেমন ধরুন বিভিন্ন স্কিম, তৃণমূল আমলের স্কিম, সেগুলো বন্ধ হয়ে গেছে, নতুন স্কিম শুরু হচ্ছে। কিন্তু ভেবে দেখুন তো, 1 মাসের মধ্যেই সরকার দ্রুত শুরু করে দিয়েছে তো। অন্নপূর্ণা যোজনা দ্রুত শুরু করে দিয়েছে তো। বেকার ভাতার যে টাকাটা ছিল দ্রুত শুরু করে দিয়েছে তো। বাকি রয়েছে স্বাস্থ্যসাথীর বিকল্প হিসেবে আগে থেকেই ছিল আয়ুষ্মান ভারত, যেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ডুপ্লিসিটি করেছিলেন। তো এই আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষে ব্যবহার হবে। আয়ুষ্মান ভারত শুরু হতে একটু টাইম লাগছে, ওটাও শুরু হয়ে যাবে। স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যসাথী নিয়ে তো আপনি তো বাংলার বাইরে হেল্প কোনো পেতেন না এতদিন। আয়ুষ্মান ভারত আছে, আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি চিকিৎসা করাতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক। আয়ুষ্মান ভারতে আপনার কাছে 4 চাকা থাকলে পাবেন না, আপনার কাছে মাছ ধরার মেশিন থাকলে পাবেন না, আপনার কাছে ফ্রিজ থাকলে পাবেন না, আপনার কাছে মোটর বাইক থাকলে পাবেন না। এইগুলো একটু রিল্যাক্সেশন দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি। বিজেপির সব ভালো আমি বলতে পারবো না, কারণ আপনি দেখুন আজকে কিছু কিছু জায়গায়, ধরুন যেমন পাহাড়ি জায়গায় বাইকটা হচ্ছে কম্পালসারি, ওখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। পাহাড়ি জায়গায় বেশিরভাগ জায়গায় বাস চলে না, বেশিরভাগ জায়গায় ঠিকভাবে গাড়ি চলে না, রাত্রিবেলা তো চলেই না, সেখানে বাইক রাখাটা কম্পালসারি যাতায়াত করার জন্য। পাহাড়ে আপনারা দার্জিলিংয়ে দেখবেন, গরিব হোক খেতে পাক না পাক, বাইকটা তাদের রাখতে হয় যাতায়াতের জন্য। অসুস্থ হয়ে গেলে ধরে তো হাসপাতাল অব্দি নিয়ে যেতে হবে, তখন আপনি অপেক্ষা করে থাকবেন, ফোন করে ডাকবেন অ্যাম্বুলেন্স কোথায় অ্যাম্বুলেন্স পাবেন পাহাড়ে? তো ফলে বাইক রাখলে সে আয়ুষ্মান পাবে না। বাড়িতে ফ্রিজটা তো ম্যান্ডেটরি হয়ে গেছে সবার বাড়িতে। এগুলো তো নিম্ন মধ্যবিত্ত তো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে রাখে, বা ফার্স্ট হ্যান্ড একটা বিয়েতে মানুষ গিফট পায়, সেই ফ্রিজ রাখে, দীর্ঘদিন সেই ফ্রিজ ব্যবহার হয়, চলতে থাকে। এইগুলো একটু সরকারের রিল্যাক্সেশন করার দরকার আছে বলে আমি মনে করি। যে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আরও বেশি ইনক্লুসিভ হওয়া উচিত। কারণ দেখুন, আমরা তো ট্যাক্স পেয়ার। ধরুন আমার কাছে, সত্যি কথা বলতে, আমার কাছে এই মুহূর্তে বাইক আছে, সত্যি আছে। বাইক সকলের কাছে থাকে, বাইক থাকা কোনো বড় ব্যাপার না। আমার বাড়িতে ফ্রিজ আছে, আমার বাড়িতে একটা এসিও রাখতে হচ্ছে, এখন কষ্ট হয়েছে কিনতে, ইএমআইতে কিনতে হয়েছে, কিন্তু একটা এসি আছে। কিন্তু আমরা তো এত সচ্ছল এখন হয়ে যায়নি যে এখনই বড় বিপদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে 5 লাখ টাকা 6 লাখ টাকা বেসরকারি হাসপাতালে দিতে পারবো। এই যে বেসরকারি হাসপাতালে এই যে লুটে খাওয়ার যে সিস্টেমটা আছে, এটা তো হঠাৎ করে চলে যাবে না। এটা হঠাৎ করে বন্ধ করতে গেলে তো সরকারকেও করতে হবে। একটা লুটে খাওয়া সিস্টেম চলছে, ফলে এই সিস্টেমের মধ্যে তাহলে আমাকে প্রাইভেটে না দেখিয়ে ওই সরকারি হাসপাতালে লাইন দিতে হবে। দীর্ঘদিন পরে লাইন আসবে, ততদিনে মানুষ তো একেবারে অক্কা চলে যাবে। ফলে সরকারের এগুলো ভেবে দেখার দরকার আছে বলে আমি মনে করি। মানুষের সরকার, মানুষ ভোট দিয়েছে বলে সরকার এসছে, সব হিন্দুরা ভোট দিয়েছে, মিলে ভোট দিয়েছে। ফলে আজকে যখন সরকারি স্কিম হবে তখন তারা বঞ্চিত হবে কেন? মোদিবাবু তো বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। এটা তো বলেননি যে যার বাড়িতে ফ্রিজ থাকবে তার বিকাশ হবে না, যার বাড়িতে বাইক আছে, সেকেন্ড হ্যান্ড বাইক আছে, বিকাশ হবে না। আমারই যে বাইক আছে 2016 সালে কিনেছিলাম, এখনো চলছে, পরে আর চেঞ্জ করতে পারিনি বাইকটা। তো 2016 সালের বাইক আছে বলে আমি আজকে পাবো না? তাহলে আমার বিকাশ কি হবে না? আমরা কি খুব বড় লোক হয়ে গেছি? ইউটিউবে সামান্য টাকায় রোজগার করি এবং আমার উপরে অনেক বড় সংসার চলে, মা আছে, বাবা আছে, পরিবার সন্ততি আছে, সবই আছে। তো এই বিষয়গুলো সরকারের ভাবা উচিত বলে আমি মনে করি। সরকার আরও একটু ইনক্লুসিভ হোক, আরও একটু উদার হোক। যথেষ্ট উদার সরকার, কিন্তু এই স্কিম দেওয়ার ব্যাপারে একটু উদার হওয়া। বিশেষ করে আমি বলবো অবশ্যই আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে, কারণ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এটাই তো সরকারের কাছে দাবি থাকে। তো বাসস্থান আমাদের দিতে হবে না, আমাদের আছে। যারা গরিব তাদের দিন, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, আমরা তো ট্যাক্স পেয়ার, আমরা তো ট্যাক্স দিই, ইনডাইরেক্ট ট্যাক্স হলেও তো দিই। তো এই যেহেতু আমরা ট্যাক্স পেয়ার, তো আমরা ট্যাক্স পে করছি,
আমরা সরকারের কাছে এই ফ্যাসিলিটি কেন আশা করব না? আমরা তো বলি না যে সরকার আমাদের খেতে দিক, কিন্তু অসুস্থ হলে চিকিৎসা পরিষেবাটাও পাবো না, এটা একটু সরকার ভেবে দেখুক, এটাই আমরা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করতে হবে, কারণ লাইক যদি না করেন রিচ তো অনেকের ডাউন হয়ে রয়েছে, চ্যানেলের রিচ আস্তে আস্তে উঠছে আবার, কিন্তু আপনারা যদি সাপোর্টটা ছেড়ে দেন তাহলে কিভাবে হবে? আপনারা দেখছেন বলেই আমাদের ভিডিওটা ভালোভাবে ইউটিউব প্রমোট করে। এবং জয়েন বাটন ক্লিক করতে পারেন, আমাদের সদস্য হন, নামমাত্র খরচে আপনারা ভিডিওগুলো তাতে আগে ভাগে দেখতে পাবেন। এবং যদি ভিডিওটা খুব 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 ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সাবস্ক্রাইব বাটনের পাশেই বেল আইকন থাকে এবং তার পাশেই সুপার থ্যাঙ্কস হার্ট শেপের মধ্যে একটা ডলার সাইন দেখবেন, ওটা থাকে। আপনাদের সাহায্য যেভাবে করতে চান সেটা করতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিউআর কোডও আছে, কিউআর কোডের মাধ্যমে আপনারা হেল্প করতে পারেন, আমাদের লড়াই অংশীদার হতে পারেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।